নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকে আমি আপনাদের একটা গল্প শোনাতে এসেছি। ভালো লাগলে এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে গল্প বলাই আমার উদ্দেশ্য, সেটাই আমার ভালো লাগে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই মাটির নুন খেয়েছি আমি, তাই এই মাটির যেমন গুণ গাই, তেমনি এই মাটির জন্য যথেষ্ট উদ্বিগ্ন। আমার যে বয়স, সেই বয়সে আমি 5 দশকের মামাকু রাজনীতি দেখে আসছি। তাই যথেষ্ট উদ্বিগ্ন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজ রাজ্য দেনাগ্রস্ত, ঋণগ্রস্ত, তার সাথে একটা রাজ্যের সবথেকে বড় যে অ্যাসেট, সম্পদ, মানব সম্পদ, সেটা আজকে তলানিতে পৌঁছেছে। খুন, ধর্ষণ, চুরি, দুর্নীতি। কিন্তু সবকিছুরই একটা ইতিহাস থাকে। এই বিবর্তন কিভাবে? আমি শুধু আমার 50 দশকের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। বাকিটা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ, তাদের যদি সৎ সাহস রাখে, তারা বলবে। আসলে আমরা অনেকটাই ওই ডিমভাত প্রজন্ম হয়ে গেছি, অনেকটাই ওই তাবেদারি প্রজন্ম, সুবিধাভোগী প্রজন্ম হয়ে গেছে। কেউ না কেউ কোনো একটা রাজনৈতিক সংস্থার কাছে দায়বদ্ধ। কারণ কোনো না কোনোভাবে আমরা কোনো রাজনৈতিক দলের দাসানুদাস হয়ে আনুগত্যের মাধ্যমে কিছু সুবিধা নিয়েছি। তাই হয়তো সত্যি কথা সত্যি করে বলতে পারি না। তবে আমি সেই দলের মধ্যে পড়ি না। আমি একটি অতি সাধারণ পরিবার থেকে, রিফিউজি পরিবার থেকে বড় হয়েছি। একটি স্বাধীনতা সংগ্রামী পরিবার, যেখানে আমার ঠাকুরদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, তারপরে তো পাওয়া নেতাজি সুভাষচন্দ্রের সশস্ত্র সংগ্রামের সাথে জড়িয়েছিলেন। তাই এই ধরনের আনুগত্য আমাদের রক্তে নেই। গত 5 দশকের রাজনীতিতে যে পালাবদল আমরা দেখেছি, সেই পালাবদলে আমরা দেখতে পাচ্ছি যে 70-এর দশকে একটা রাজনৈতিক একটা মতাদর্শের পালাবদল হয় কংগ্রেস থেকে বামপন্থীদের। সেই সময় একটা সামাজিক অবক্ষয় হয়েছিল, সেটারই সুযোগে আর বিশেষত বাঙালির কৃষ্টিশীল মনন, বাঙালির প্রতিভা দিল্লিতে জায়গা পায়নি। তাই রাজ্য স্তরে তারা জায়গা করে নিতে চেয়েছিল। আর সেই মানসিকতাকেই বিভিন্ন পদ পাইয়ে দেওয়ার মাধ্যমে, রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার মাধ্যমে ক্ষমতা বন্টনের মাধ্যমে সেই ব্যক্তি বিশেষকে নিয়ে বামপন্থীদের
চেহারা স্থূল থেকে স্থূলকায় হতে থাকে, একটি বর্ধিষ্ণু পরিবার হয়ে ওঠে। আসলে বাঙালি কখনোই বামপন্থী মানসিকতা ছিল না, কিন্তু রাজনৈতিক পরবর্তীকালে এই বাঙালির মধ্যে যে নেতৃত্ব সুলভ চরিত্র আচরণ, তাকে দিল্লিতে কোনো মর্যাদা দেওয়া হয়নি, আর সেটাকেই সুযোগ করে বামপন্থীরা তাদের নিয়ে দল গঠন করতে শুরু করে। এবং এই দল গঠন করার পরেই ক্ষমতায় থাকার জন্য এরা মতাদর্শের থেকেও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে বেশি ব্যবহার করে। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় জায়গা ছিল যে এখানকার যে ক্যাপিটালিস্ট বাঙালি, সেই ক্লাসের মাথা কেটে দেওয়া। কিন্তু তাহলে ফান্ডিং আসবে কি করে? চাল ধান আলু পটল দিয়ে তোরা আর পার্টি চলবে না, তো এনক্যাশমেন্ট হবে কি করে? বিজনেস ট্রেডস না থাকলে তো এনক্যাশমেন্ট হবে না। আপাত দৃষ্টিতে এটা অনেকটা ইম্পসিবল ড্রিম ছিল, কিন্তু এর একটি উপায় ছিল, সেটা হলো অন্য প্রদেশ থেকে যদি সেই ধরনের শ্রেণী এখানে আমদানি করা হয়, যারা তাদের পার্টির প্রতি বকলমে অনুগত থাকবে, ফান্ডিং করবে, অথচ এখানকার কালচারের সাথে, এখানকার সংস্কৃতির সাথে কোনো ধরনের যোগাযোগ লেনদেন থাকবে না, তাদের কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। আর সেই জন্যেই আমদানি করা হলো বিড়াল গোষ্ঠীদের, যাদের পাতে মাছ থাকলেই হবে। এখানকার লোক খেলো, মরল, বাঁচল, তা চিন্তা করা নেই, তাদের পাতে মাছ থাকলেই হবে। এবং তারাই বকলমে এই পার্টিকে ফান্ডিং করবে। যেমন ধরুন 1 পয়সা দিয়ে জমি দেওয়া, সেই জমিতে হসপিটাল বানিয়ে পিছন থেকে পার্টি তহবিলে 50 কোটি দান করা, মানে ওই 100 কোটির জমি 1 পয়সা দিয়ে, 1 টাকায় দিয়ে। তো এইভাবে একটা সরল সমীকরণ দিয়ে একদিকে যেমন বাঙালির উচ্চবিত্তর মাথা কেটে দেওয়া হলো। মনে রাখতে হবে, এই উচ্চবিত্ত শ্রেণীর একটা ইতিহাস আছে। এরাই কিন্তু অনেকটাই বাঙালির সংস্কৃতির এবং বিপ্লবের ধারক বাহক। এরাই কিন্তু সময়ের বিভিন্ন পর্যায়ে বাঙালির শিক্ষাক্ষেত্রে, বাঙালির সামাজিক আন্দোলনের ক্ষেত্রে এরাই আর্থিকভাবে অনুদান দিয়ে চালিকা শক্তি হিসেবে বাঙালি সমাজকে এগিয়ে নিয়ে গেছে। আর এই কারণেই বামপন্থীরা তাদের টার্গেট করে এবং তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এই
বিড়াল গোষ্ঠীদের নিয়ে আসে। বিড়ালরাও এখানকার মাছ খেয়ে বর্ধিষ্ণু হতে থাকে, সুলোকায় হতে থাকে, আর তাদের ফান্ডিংয়েই বামপন্থীদের পার্টির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। আমরা জানি যে ক্ষতি বসু এই বিড়ালদের পার্টিতে প্রায়শই যেতেন, হোয়াইট ওয়াইন খেতেন, মুরগির পাঁচি বোতেন, সেসব ছবি আছে। যাই হোক, এই শর্ত সাপেক্ষে একটা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটিজম চলছিল, কিন্তু সেটাই বাদশা দেন বুদ্ধবাবু। বুদ্ধবাবু এসে চীনের মডেলে নিও ক্যাপিটালিস্ট সিস্টেম তৈরি করার চেষ্টা করেন, যেখানে কিছু ব্যবসায়ী যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী, তারা বামপন্থীদের যেমন ফান্ডিং করবেন তেমনি ব্যবসা করবেন। কারণ আনএমপ্লয়মেন্টেরও তো একটা সদ্গতি করা দরকার। 50,000 কলকারখানা বন্ধ করার যে পাপ, সেই পাপের বোঝা যেমন আনএমপ্লয়মেন্ট তেমনি ঋণের দায় হিসেবে প্রত্যেকটা বাঙালি শিশুর মাথায় এসে বসছিল প্রতিদিন। আর সেই কারণেই সালেম গোষ্ঠীদের ডেকে এসিজি পরিকল্পনা হলো, কিন্তু বিড়ালেরা প্রমাদ করলেন। কারণ এরা আর বামপন্থীদের কৃপায় ছিলেন না। এরা এখানে মাটিতে শিকড় গজতে শুরু করে দিয়েছিলেন, এবং বামপন্থীরা এদের চালানোর থেকে এরাই বামপন্থীদের চালানোয় সচেষ্ট ছিলেন। তাই বাজার এবং মুদ্দিন এই দুটি গোষ্ঠীর ভিতর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কিন্তু বুদ্ধবাবুর এহেন আচরণে তারা বেজায় ক্ষুব্ধ হলেন। কারণ তাদের মৌরসির পাটটা তাদের হাত থেকে চলে যেত যদি এই এসিজি সালেম গোষ্ঠী করত। হয়তো বাঙালি শিল্পপতিদের হাতে এই এসিজি চলে গেলে বাঙালিদের অর্থনৈতিক প্রতিপত্তি বাড়ত, সেক্ষেত্রে এই বিড়ালদের আশাভঙ্গ হতো। কারণ এই একটি রাজ্য যেটা এত রিসোর্স, এই রিসোর্সের প্রতি লোভ অনেকেরই। কিন্তু মনে রাখবেন, একটি রাজ্যের, একটি দেশের যেমন সার্বভৌমত্ব আছে, একটি রাজ্যের সার্বভৌমত্ব কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই রাজ্যবাসীর একটা নিজস্বতা রয়েছে, একটা সাংস্কৃতিক নিজস্বতা আছে, অর্থনৈতিক একটা স্বাবলম্বিতা আছে। সেটা না থাকলে আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্ভব না। আর অর্থনৈতিক সচ্ছলতা, স্বাবলম্বিতা না থাকলে কোনো রাজ্যই উন্নতি করতে পারে না। সেক্ষেত্রে সামগ্রিকভাবে দেশের উন্নতি ব্যাহত হয়। কিন্তু সেই রাজ্যের অর্থনীতি সার্বভৌমত্ব, অর্থনৈতিক সার্বভৌমত্ব, সচ্ছলতা যদি অন্য গোষ্ঠীর হাতে চলে যায়, তাহলে কিন্তু সেই রাজ্যের উন্নয়ন ব্যাহত হয়।
কারণ সেই গোষ্ঠী কোনোভাবেই সেই রাজ্যের মানুষের বা সেই রাজ্যের উন্নতির সাথে দায়বদ্ধ হয় না, যোগসূত্র গড়ে উঠতে পারে না, কারণ তারা মেটেরিয়ালি ড্রিভেন, তারা স্পিরিচুয়ালি ড্রিভেন নয়, তাদের সেই আত্মিকতা থাকা সম্ভব নয়। ফলত বাংলার সামগ্রিক উন্নত ব্যাহত হচ্ছিল। ফান্ডিংয়ের অভাবে সাংস্কৃতিক, শিক্ষা দিক দিয়ে উন্নয়ন ব্যাহত হচ্ছিল। কারণ এই ধরনের উন্নয়ন শুধুমাত্র কেন্দ্রের কর্মসূচি দিয়ে হয় না বা রাজ্যের অনুদান দিয়ে হয় না, একটা ব্যক্তিগত, সমষ্টিগত, একটা কমিউনিটি তাগিদা থেকে অনেকটাই হয়। তো বাঙালি সেই কমিউনিটি তাগিদা বা ক্ষমতা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, কারণ বাঙালির সেই সাচ্ছল্য ছিল না, উচ্চবিত্ত শ্রেণীর মাথা কেটে দেওয়া হয়েছিল। যাই হোক, যখন এই বিড়াল গোষ্ঠীরা প্রমাদ গুনলেন, তখন তারা ঠিক করলেন যে বুদ্ধবাবুকে সরানো দরকার। অপরদিকে যখন বুদ্ধবাবু টাটা গোষ্ঠীকে এখানে আনার কথা ভাবলেন, তখন এই বিড়াল গোষ্ঠী অতিশয় ক্ষুব্ধ হলেন এবং তারা এমন কিছু একটা ডেফিনিটিভ করবেন যাতে এই সরকারের পতন ঘটে, কিন্তু রিপ্লেসমেন্ট কাকে দিয়ে ঘটে। সেই জন্য তারা নিয়ে এলেন এমন একজন, যে হলো এই বাংলার লালু, যে একটি অতিশয় ইম্পালসিভ, সেইভাবে শিক্ষিত নয়, দূরদৃষ্টিহীন, অথচ ক্ষমতালোভী। তো এমন একজনকে তারা হাতে পেয়ে গেলেন। তারা চাননি এমন কেউ যে দ্বিতীয় বিসিরয় হয়ে যেতে পারে। তারা চেয়েছিলেন এমনকে যাকে তারা ব্যবহার করবে। সেরকম একজনকে নিয়ে তাদের আলোচনা হলো, বৈঠক হলো, এবং তাকে শর্তের বিনিময়ে ক্ষমতায় আনার কথা, সিট শেয়ারিং হলো, এবং সে বাংলার মানুষের যে ক্ষোভ, জ্যোতি বসুর সময় থেকে যে ক্ষোভ আগ্নেয়গিরির মতো ক্রমশ উত্তাল হয়ে উঠছিল, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বাংলার লালু, মহিলা লালু ক্ষমতায় এলেন। বদলার শর্ত ভেঙে তিনি বদলের রাজনীতি করতে এলেন। আসলে এটা দুর্নীতির সাথে আপোষ করা, কারণ বাংলায় মানুষ ভোট দিয়েছিল এই বদলার শর্ত নিয়েই। 50,000 কলকারখানা বন্ধ করা, অগুন্ত মানুষের খুন, ধর্ষণ, একটা বিভীষিকার অধ্যায়, তার যদি শাস্তি না হয়, তাহলে এই পরিবর্তন ইতিহাসের পাতায় সত্যিকারের পরিবর্তন হবে না, এবং মানসিকভাবেও বাঙালির পরিবর্তন হবে না। তিনি বাঙালিকে বোকা বানান। সেই খুন, ধর্ষণ, সেই বিভীষিকার, তারই পুনরাবর্তন হলো, পরিবর্তন কিছুই হলো না। তিনি সহজ পথে হাঁটলেন,
অ্যাডজাস্ট করলেন, পরিবর্তন আনলেন, এবং তার যারা প্রভু তারাই এটাই চেয়েছিলেন। তারা বাংলা বা বাঙালির কোনো উন্নতি চাননি। তারা চাননি যে বাংলার কোনো স্বর্ণযুগ ফিরে আসুক, বাংলায় আবার কোনো বিবেকানন্দের জন্ম হোক, নেতাজির জন্ম হোক, কোনো বিসি রয় এই রাজ্যের ক্ষমতায় বসুন। কোনো বিপ্লবী ক্ষুদিরাম, দেশপ্রেমিক ক্ষুদিরাম আবার জন্ম নিক। তারা চেয়েছিলেন তাদের মৌরসি পাট্টা, তাদের নিরঙ্কুশ ক্ষমতা, পিছন থেকে সরকারকে নিয়ন্ত্রণ করার। তাদের কোনো আদর্শ ছিল না, শুধুমাত্র উদ্দেশ্য ছিল এখানকার ব্যবসা দখল করা। তাদের পাতে যাতে ইলিশ, রুই, কাতলা সবসময় থাকে। তাই আজকে 14 পরেও 11 পরে যেমন রাজ্য স্তরে কোনো পরিবর্তন হয়নি, 14তে কেন্দ্রীয় স্তরে পরিবর্তন, এই রাজ্যে একটা পরিবর্তনের ছোঁয়া অল্প হলেও আনবে ভাবা হয়েছিল, এবং সেই দলের আনুগত্য করে এখানে একটা রক্ত ঝরিয়ে সামাজিক বিপ্লব এনেছে যারা হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী, দেশপ্রেমিক নেতা, তাদের সহচরেরা ভেবেছিল যে একটা পরিবর্তনের ছোঁয়া কেন্দ্র থেকে এখানে এসে পৌঁছবে, কিন্তু সে ঘুরে বালি। কারণ আসল রাজনীতি তো ওই বাজার থেকেই হচ্ছে। যারা আলিমুদ্দিনকে নিয়ন্ত্রণ করত তারাই আজকে নবান্নকে নিয়ন্ত্রণ করছে, আর তাদের উদ্দেশ্যই এবং তাদের টাইম লাইন আমাদের উদ্দেশ্য এবং আমাদের টাইম লাইনের সাথে মিলবে না। তাই পরিবর্তনের জন্য যতই হাপিত্যেশ করুন, আপনার আশা পূর্ণ হবে না, কারণ তাদের আশা পূর্ণ হওয়াটাই হলো উদ্দেশ্য। কারণ তারাই রাজনীতির জীবন এবং মরণকাঠি নিয়ে বসে আছেন। তাই 200 জন কর্মী, জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী যেসব কর্মী মৃত্যু হলেও, এমপি এমএলএ প্রহিত হলেও, রক্তাক্ত হলেও, সেটিংয়ের রাজনীতি পরিবর্তন হবে না। কারণ এই সেটিংয়ের উদ্দেশ্য আর আপনার আমার উদ্দেশ্য এক নয়। এই দেশপ্রেম, জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদ একটা মুখোটা আপনার মুখে পরিয়ে দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য হলো ব্যবসা দখল, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, আসল চাবিকাঠি। যে চাবিকাঠি বাঙালির হাতে নেই, বিড়াল না তা নিয়ে খেলা করছে। এটাই হলো বিড়ালদের গল্প। তাই প্রস্তুত থাকুন রক্তাক্ত হওয়ার জন্য। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। নমস্কার।